সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি প্রথমে বাংলা দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকের 4টি ক্লাস তোমাদের জন্য থাকতেছে, যথারীতি বাংলা, ইংরেজি, গণিত ও সমাজ। তো আজকে শুরুতেই বাংলা ক্লাস নিয়ে আলোচনা করব এবং বাংলা শুরুতে আজকে আনসিন অংশটুকু পড়াবো, অর্থাৎ দুঃখিত একটি সিন অংশ পড়াবো, অর্থাৎ বাংলার শুরুতে যে তোমাদের প্যাসেজ থেকে একটি, এবং এই প্যাসেজ থেকে 1 ও 2 নং থেকে এরকম একটি প্যাসেজ পড়াবো। এবং এই প্যাসেজটি নিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প থেকে। গতকালকে এই গল্পটি পড়ানো হয়েছিল। তো চলো আমরা অনুচ্ছেদটি যে প্যাসেজটি আমরা নিব সেটি পড়ে নিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেতী, অর্থাৎ তিনি মানুষের দুঃখ কষ্টে সমান ব্যথা পাইতেন। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য মানে জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন, অর্থাৎ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন, অর্থাৎ তাদের ঘরে যেতেন, তাদের বাড়িতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে, অর্থাৎ সহধর্মিণী মানে ওনার ওয়াইফ, মানে তার স্ত্রী, উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। তো এখান থেকে যে শব্দগুলো, এখানে যে শব্দগুলোর অর্থ তোমাদের অজানা, শব্দগুলো একটি খাতায় ওঠাবো, ওটাই অর্থগুলো লিখবা। যদি কোনো রকম সমস্যা ফিল করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা। আর এখান থেকে যে প্রশ্নগুলো নেওয়া যায়, তোমরা এই গল্পটি থেকে 20 থেকে 25টি প্রশ্ন নিজেরা তৈরি করবো। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণীর নাম কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মীকে নিয়ে কার বাড়িতে গিয়েছিলেন। তো এরকম প্রশ্ন আমরা একটি লাইন থেকে 2-3টি করে প্রশ্ন করতে পারি। এরকম প্রশ্নগুলো তোমরা তৈরি করো। তারপর আমরা একটু নিচের অংশে যাবো, এটির নিচের অংশে যাবো। তোমাদের এই গল্পটি হুবহু তোমাদের মেইন বইয়ের গল্প। তো মেইন বই থেকে গল্পটি আগেও পড়ানো হয়েছে, আর তোমাদের মেইন বইয়ের এই অধ্যায় পেজে গল্পটি অনুরূপী আছে। সুতরাং আমি আর গল্পটি নিয়ে আলোচনা করবো না, প্রশ্নে চলে যাবো। এই গল্প থেকে যে 1 নং 2 নং প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নে চলে যাবো। আমাদের এই গল্প থেকে 1 নং যে প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখো। অর্থাৎ এখানে কতগুলো শব্দ দেওয়া আছে: কোমল, খলিফা, চড়া, কৃতদাস, সাহাবী, বিস্মিত, ব্যাকুল। তো এর অর্থগুলো দেওয়া আছে। আমরা যদি আরেকটু উপরে যাই তাহলে আমরা এই শব্দগুলোর অর্থ দেখতে পাচ্ছি যে কোমল নরম, খলিফা প্রতিনিধি, চড়া আহরণ করা, অর্থাৎ পাহাড়ে চড়া মানে পাহাড়ে আহরণ করা, কৃতদাস কেনা গোলাম বা কেনা দাস দাসী। তো আমরা এই যখন যে অংশটুকু পড়বো সেই অংশটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দেবো। আর তোমাদের যাদের এই গাইডটি আছে অবশ্যই সকলের এই গাইডটি থাকা উচিত, তাদের আর স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এখান থেকে পড়াটা নিয়ে তারপর নিজেদের বই থেকে পড়ে ফেলতে। তারপর আমরা দ্বিতীয় অংশে যাব। আমরা 2 নম্বরে যথারীতি একটি অনুচ্ছেদের 2 নম্বরে থাকে প্রশ্ন। আমরা প্রশ্নগুলো 3টি প্রশ্ন এখানে আছে এবং 3টি প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে। এবং প্রশ্ন নম্বর ক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহধর্মিণীর নাম কি? আমরা ইতিপূর্বে গল্পের মধ্যে এটি করে আসছি। তো গল্পটি যদি আমরা ভালোভাবে পড়ি, এখানে যে প্রথম গল্প থেকে যে প্রশ্নগুলো করা হয় প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবেই দেওয়া যাবে। উত্তর: হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহধর্মিণীর নাম উম্মে কুলসুম। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নটিতে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দুঃখ কষ্টে কেমন ছিলেন? তারপরে এই প্রশ্নের আরেকটি অংশ আছে, তিনি কি জন্য গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন, বা তিনি কি কারণে গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন। উত্তর: হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেতী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়বান শাসক বা ন্যায়পরায়ণ শাসক লিখতে পারো। তিনি চাইতেন কোনো মানুষ যেন কষ্টে না থাকে, তাই তিনি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য, তোমরা এই বানানটি কঠিন মনে করলে জানার জন্য
লিখতে পারো। অবহিত হওয়ার জন্য তিনি অবহিত হওয়ার জন্য গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। তারপর আমরা তৃতীয় প্রশ্নটিতে যাব, তৃতীয় এবং শেষ প্রশ্নটির মধ্যে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহধর্মীকে কোথায় নিয়ে গেছিলেন? আমি যেমনটি প্রথম গল্পের শুরুতে বলতে চাইছিলাম, এরকম আমি দুটি প্রশ্নই বলেছিলাম, দুটি প্রশ্নই পরবর্তী অংশে আছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে যেহেতু বইটি আছে সকলের কাছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখে নেব। অর্থাৎ তোমাদের জন্য আগামীকালকে পড়া হচ্ছে এই প্যাসেজটা, এবং এই প্যাসেজ থেকে 1 ও 2 নং প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করে তারপর খাতায় লিখে এটা বেশিরভাগ জমা দেবে। সকলে ভালো থাকো। শিক্ষার্থী বন্ধুগণ, এখন শুরু করতেছি তোমাদের ইংরেজি ক্লাস। চলো ইংরেজি ক্লাসে আলোচনায় যাওয়া যাক। ইংরেজি ক্লাসে আজকে তোমাদের জন্য থাকছে গতকালকে অর্থাৎ গত ক্লাসের যে মডেলটির সিন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সিন কম্প্রিহেনশন নিয়ে, সেই মডেলটিরই আনসিন কম্প্রিহেনশন নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা জানো যে আনসিন কম্প্রিহেনশনে 4টি অংশ থাকে, অর্থাৎ 5 থেকে 8 নং পর্যন্ত। আজকে তোমাদের জন্য এই 5 থেকে 8 নং পর্যন্ত থাকছে। তো যথারীতি আমরা আনসিন অংশটুকু একটু পড়ে নিই, যেহেতু এটি রিভিউ ক্লাস, সুতরাং সম্পূর্ণ অংশটি আমরা পড়বো না। আমাদের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে পড়া আছে, আমরা শুধুমাত্র এখন রিভিশন দিব। তো টেক্সটটা একটু পড়ে নিতেছি। সামিরা হ্যাজ এ কাজিন কল্ড লাইলা। অর্থাৎ সামিরার একজন চাচাতো বোন আছে যার নাম লাইলা। এখানে চাচাতো বোনের জায়গায় মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এই 4টি থেকে যে কোনোটি কাজিন শব্দটির অর্থ হতে পারে। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি গোজ টু কলেজ, সে কলেজে যায়। এখানে একটি অর্থ এইভাবে বলা যায় যে সে কলেজের ছাত্রী বা সে কলেজে পড়ে। সে গোজ টু কলেজ, সে কলেজে পড়ে, এটা বলা যাবে। শি লিভস ইন সোনাপুর নিয়ার দ্য অগ্রণী ব্যাংক। অর্থাৎ সে বাস করে, মানে বসবাস করে সোনাপুরে নিয়ার দ্য অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের কাছে। 5 years ago, 5 বছর আগে, লাইলা কেম টু সোনাপুর। 5 বছর আগে সে, অর্থাৎ লাইলা সোনাপুরে এসেছে। শি কেম হেয়ার, সে এখানে এসেছিল। ফ্রম এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রাম থেকে। এখানে গল্পটি পড়ার সময় তোমরা একটা জিনিস মনে রাখো যে গল্পটি পাস্ট টেন্সের, হ্যাঁ। আর পাস্ট টেন্সের গল্পের যাবতীয় প্রশ্নগুলো হবে পাস্ট টেন্সের, উত্তরগুলো হবে পাস্ট টেন্সের। এই বিষয়টি তোমাদের খুব ভালোভাবে অবহিত থাকতে হবে যে যখনই যে বেসিসটা দেওয়া হয়, বেসিসটা আসলে প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের। সাধারণত 2 ধরনের টেন্সেরই বেসিস দেওয়া হয়, পাস্ট টেন্সের অথবা প্রেজেন্ট টেন্সের। যদি পাস্ট টেন্সের বেসিস দেওয়া থাকে তাহলে এই বেসিস থেকে যত প্রশ্ন করা হয় সবগুলো পাস্ট টেন্সের করা হয়, এবং উত্তরগুলো ফার্স্ট টেন্সে দিতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই অনুচ্ছেদটি আগে ভালো করে পড়ে নেবে, যেহেতু তোমাদের অনুচ্ছেদটির পিছনে অর্থ সহ দেওয়া আছে, বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। অনুচ্ছেদটি আমরা খুব ভালোভাবে পড়ে নেব, এবং অনুচ্ছেদটির মধ্যে যে শব্দগুলো আমাদের অজানা থাকবে সেই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে আমরা জেনে নিব। আমরা যদি পারি তাহলে যে শব্দগুলো আমাদের কাছে একটু একটু আননোন মনে হয় সেই শব্দগুলোর একটি করে সিমিলার ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ আমরা শিখে নেব, তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। তো চলো আমরা এই পেসেজ থেকে আমরা 1 নং প্রশ্নে চলে যাব। এই পেসেজ থেকে 1 নং প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর প্রশ্ন, আমরা জানি যে আনসিন কম্প্রিহেনশনের 5 নম্বর প্রশ্ন সবসময় ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়। এখানে আমাদের একটি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, যার শব্দগুলো হচ্ছে এরকম: অপোজিট, কাজিন, আদার, লাইক, সাইট, পজিশন, লাইট, সাইট। এখানে সাইট আর এখানে সাইট। তো এই শব্দগুলো আমাদের প্রত্যেকটি রঙে একটি দুটি করে শূন্য খালি জায়গায় গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে অর্থের সঙ্গতি রেখে বসাতে হবে। যেমন লাইলা হ্যাজ এ কাজিন, আমাদের গল্পের মধ্যে আছে, আমরা ম্যাক্সিমামই গল্পের মধ্যে পেয়ে যাব। গল্পের মধ্যে মিল আছে, গল্পের লাইন থেকে হুবহুবই আমরা বেশিরভাগ পেয়ে যাব। যেমন লাইলা হ্যাজ এ কাজিন নেম সামিরা, এখানে শুধু ছিল কল্ড সামিরা, অর্থাৎ যাকে সামিরা বলে ডাকা হয়, যাকে সামিরা বলে ডাকা হয় তার নামই মূলত সামিরা। তো এতটুকু যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা আয়ত্ত করে নেব ইনশাআল্লাহ।
তো এখানে উত্তরগুলো আমরা দেখাই দিই, এই উত্তরগুলো এখানে দেওয়া আছে, আর যথারীতি তোমাদের কাছে বইও আছে, আমরা বই থেকে এগুলো শিখে নেব। এবং প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, সুতরাং অনেক ইজি করেছে বইটার মধ্যে। তো আমরা এই সিমটা ভালো করে 5 নং করে নেব। তারপর আমরা 6 নং এ যাব। 6 নং এ যথারীতি সিম কম্প্রিহেনশনের মতো, সিম কম্প্রিহেনশনের যেমন দ্বিতীয় নংটিতে ট্রু ফলস থাকে, এখানে আনসিনেরও দ্বিতীয় নংটি অর্থাৎ 6 নং সেটি তো ট্রু ফলস আছে। তো সিনে তোমাদেরকে ট্রু ফলস নিয়ে যেই নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে আনসিনের জন্য তাই। তবে শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমরা ট্রু ফলস গুলো দেখতে পাচ্ছি যে অর্থ সহকারে একেবারে দেওয়া আছে, এবং উত্তরগুলো আমি দেখাই দেবো। যেমন প্রথমটা, লাইলা এন্ড সামিরা আর কাজিন, অর্থাৎ লাইলা এবং সামিরা চাচাতো বোন, তো এটি ট্রু। তারপর আমরা দ্বিতীয়টি যদি করি, সামিরা লিভস ইন সোনাপুর, অর্থাৎ সামিরা সোনাপুরে বাস করে। তো আমরা পড়েছিলাম যে সামিরা লাইলার কাজিন এবং সে সোনাপুরে বাস করে, এটি ট্রু। আমরা উত্তরগুলোতে চলে যাই, আমরা একটু নিচে যাব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নম্বর যে দ্বিতীয় নম্বরে আমাদের ছিল কি, দ্বিতীয় নম্বরটাতে আমরা যাবো, অর্থাৎ বি নম্বরে যাবো। আমরা একটু নিচে নামবো, হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা পাইছি আমরা সামিরা লিভস ইন সোনাপুর, অর্থাৎ এখানে মূলত সামিরা না, সামিরার চাচাতো বোন যে লাইলা, লাইলা বাস করতো সোনাপুর। আর এখানে আমাদের প্রশ্ন মধ্যে দেওয়া আছে সামিরা লিভস ইন সোনাপুর, তাহলে এটি ফলস। আমাদের এখানে নিচে উত্তরগুলো দেওয়া আছে, আমরা যথাযথভাবে শিখে নেব ইনশাআল্লাহ। তারপর আমরা শেষ নঙে যাব, অর্থাৎ 7 নঙে যাব। আমরা 7 নঙে যাই। 7 নঙে দেখতে পাচ্ছি যথারীতি আনসিন থেকে যে প্রশ্ন থাকে সেটি 7 নঙে থাকে। সিন থেকেও আমাদের যেভাবে প্রশ্ন থাকে, আনসিন থেকেও প্রশ্ন থাকে। তো প্রশ্নগুলো আমরা উত্তর সহ আমি দিয়ে দেবো, প্রশ্নগুলো ধরো উত্তর সহ শিখে নেব। যেমন, why do you think Laila and her father would start early for Laila's uncle house? অর্থাৎ কেন তুমি মনে করো লাইলা এবং তার পিতা লাইলার চাচার বাড়ির উদ্দেশ্যে আগে রওনা দিবে? অর্থাৎ গল্পের মধ্যে কেন লাইলা এবং তার বাবা তাদের চাচার বাড়ির উদ্দেশ্যে যাবে এবং কেন আগে রওনা হবে, এই কথাটা খুব বলা হয়েছে। উত্তর সহ আমরা নিচে দিয়ে দেবো। প্রশ্নগুলো এরকম, প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। যেমন 2 নম্বর প্রশ্নটি, হু ইজ লাইলা অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, অর্থাৎ লাইলাকে এবং সে কি করে। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর হুবহু আমরা ইয়ে থেকে দিতে পারবো, গল্পটা থেকে দিতে পারবো, অর্থাৎ সিম কম্প্রিহেনশন থেকে দিতে পারবো। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যদি আমরা প্রশ্নটি ধরতে পারি যে প্রশ্নটি আসলে কি বলা হয়েছে, তাহলে উত্তর লিখতে আমাদের যে ওয়ার্ডগুলো প্রয়োজন হবে বা যে সেন্টেন্সগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা হুবহু আনসিন কম্প্রিহেনশনে পেয়ে যাব। শুধুমাত্র একটু একটু আমাদের সাজিয়ে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে প্রশ্নগুলো সাজাইতে গিয়ে যদি কারো 19-20 একটু এদিক সেদিক হয় তাহলে তুমি ফুল মার্কস পাই যাবে। প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নেই, যদিও তোমাদের সকলের কাছে বইগুলো আছে। তারপরে উত্তরগুলো আমি দিয়ে দিতেছি। এখানে যদি কারো কাছে বইয়ের সমস্যা হয় তাহলে উত্তরগুলো লেখার জন্য বা প্রশ্নগুলো লেখার জন্য আবার স্ক্রিনশট দিয়ে নেবো। আমি আরেকবার বলছি, আমি স্ক্রিনশট দিয়ে ছবি আকারে রেখে দেবো, তারপর ওই স্ক্রিনশট থেকে আমরা প্রয়োজনে করাটা লিখে নেব। তারপর আমরা নিচের প্রশ্নটি উত্তরে যাই। আরেকটা প্রশ্ন আরেকটু নিচে যাবো, নিচের অংশটুকু দেখে নিলাম। এখানে আমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখি। তো আজকের ইংরেজি ক্লাসটি এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুগণ, শুরু করতেছি তোমাদের গণিত ক্লাস ও বর্গের ক্লাস। গণিত ক্লাসে তোমাদের আজকে থাকছে হচ্ছে 4র্থ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ একটি কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্নটি উদ্দীপকটি দেখো, ক খ গ একটি ত্রিভুজ, অর্থাৎ ক খ গ একটি ত্রিভুজ নেবা। এবং 1 নম্বরে বলছে এই অংশটুকু থেকে, অর্থাৎ এই উদ্দীপকটুকু থেকে 2টি প্রশ্ন করা হবে। 2টি প্রশ্নের একটি হচ্ছে ত্রিভুজটি আঁকো, অপর প্রশ্নটি হচ্ছে এর 3টি বৈশিষ্ট্য লিখো, অর্থাৎ এই ত্রিভুজটির 3টি বৈশিষ্ট্য লিখো। আমাদের 1 নম্বর সমাধান হচ্ছে ত্রিভুজটি শুধু আঁকবা এবং লিখে দিবা যে চিত্র ক খ গ একটি ত্রিভুজ, অথবা চিত্রে ক খ গ একটি ত্রিভুজ। যে কোনো রূপ একটি ত্রিভুজ।
এঁকে নিবা 1 নম্বর সমাধানে, এবং নিচে পেন্সিলের সাহায্যে লিখে দেবা যে চিত্র ক খ গ একটি ত্রিভুজ। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল। তারপরে 2 নম্বর প্রশ্নটি ছিল এরকম যে এর 3টি বৈশিষ্ট্য দেখো। তো আমি আরো অনেকগুলো বৈশিষ্ট্য বলে দেবো, এর 3টি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এগুলো তোমরা শিখে নিতে পারো। বাহু 3টি, আমরা একটু সুন্দর করে যদি লিখি যে এর 3টি বাহু আছে, অর্থাৎ ত্রিভুজ যেরকমই হোক এর 3টি বাহু থাকবে। কোণ 3টি, আমরা এটিও একটু সাজিয়ে সুন্দর করে লিখবো যে ত্রিভুজটির 3টি কোণ আছে। অর্থাৎ এই দুটি বৈশিষ্ট্য একেবারে কমন বৈশিষ্ট্য সকল ত্রিভুজের ক্ষেত্রে থাকে, অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য যে ত্রিভুজের 3টি বাহু থাকে এবং ত্রিভুজের 3টি কোণ থাকে। তারপর 3 নম্বর বৈশিষ্ট্যটি এখানে দিচ্ছে শীর্ষবিন্দু 3টি। শীর্ষবিন্দু মানে কৌণিক বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে এই বিন্দুতে একটি কোণ, এই বিন্দুতে একটি কোণ, এই বিন্দুতে একটি কোণ, অর্থাৎ ক বিন্দুতে একটি কোণ, খ বিন্দুতে একটি কোণ ও গ বিন্দুতে একটি কোণ। তাহলে 3টি বিন্দুতে 3টি কোণ আছে, আর যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটি শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু আছে 3টি। এছাড়া আরো কতগুলো বৈশিষ্ট্য দেওয়া যায় ত্রিভুজের। তো যেমন আরেকটি কমন বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা ওই বৈশিষ্ট্যটাও দিতে পারি যে শীর্ষবিন্দু 3টির জায়গায় দিতে পারি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এরকম আরো বৈশিষ্ট্য তোমাদেরকে ইতিপূর্বে ক্লাসের ত্রিভুজ নিয়ে বলা হয়েছে এবং তোমরা লিখে রাখছো। তো আজকের ক্লাসে শুধুমাত্র এই কাঠামোগত প্রশ্নটি তোমাদের জন্য থাকছে। সেই সাথে এই ক্লাসটির সাথে আমি বারবি ক্লাসের পড়াটা দিয়ে দেবো, যেহেতু বারবি ক্লাসের যে অধ্যায় থেকে আজকে পড়াটা দেবো, এই অধ্যায়টা পড়ানো হয়ে গেছে, জাস্ট প্রশ্নগুলো পড়ানোর বাকি রয়ে গেছিলো। যেমন চতুর্থ অধ্যায়ের শেষে আমরা একেবারে বইয়ের শেষে 4র্থ অধ্যায় সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দেওয়া আছে। সবগুলো প্রশ্নই আগামীকালকে তোমাদের জন্য HW হিসেবে থাকছে। তো আজকের ক্লাসগুলো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।